আদালতের সেই কক্ষে বিচারক মহাশয়, আমাদের ন্যায় বিচার করে দিন। এই পুলিশকর্মীরা আমাদের প্রতি অনেক অন্যায় করেছে। ৫,০০০ টাকার দণ্ড আরোপ করা হয়েছে। এখন কি এদের ফাঁসিতে ঝোলানো যাবে? তোমার তো জানা নেই যে আমাদের প্রভাব কতদূর বিস্তৃত। তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি এই পুলিশকর্মীদের প্রতি ৫,০০০ টাকার দণ্ড আরোপ করছি। যা এরা করেছে তার এতটুকু শাস্তি। এটাই শাস্তি। থামুন বিচারক মহাশয়, এই মামলা খুবই গুরুতর। আমি এই বৃদ্ধার মামলা লড়ব এবং এই পুলিশকর্মীদের শাস্তি দিয়ে ছাড়ব। মাঝে মাঝে ন্যায়ের যুদ্ধ শুরু হয় সবচেয়ে নিরুপায় কাঁধ থেকে, যেখানে দুর্বলতা কখনো বাধা হয় না। এই কাহিনী সেই ১৩ বছরের কিশোরের, যার না আছে আশ্রয়, না আছে আপনজন, কিন্তু যার অটুট সাহস দেখিয়ে দিয়েছে যে সত্যের কাছে কোনো শক্তির কোনো দাম নেই। এই কাহিনী তাদের, যারা রাস্তার ধারে ঘুমায় কিন্তু নিজের সম্মান কখনো হারায় না। এই কাহিনী সেই অটল লড়াইয়ের, যেখানে আইনের পোশাকধারী লোকেরা নিজেরাই আইনকে লঙ্ঘন করেছে, আর এক নিরীহ বালক তাদের নিজস্ব অহংকারের আয়না দেখিয়ে দিয়েছে, যাতে প্রতিফলিত হয়েছে শুধুমাত্র ন্যায়ের জয়। চত্বরের ভোর ৬টা থেকেই শুরু হয়ে যেত। ভিড়ের গোলমাল, যানবাহনের শব্দ, ব্যবসায়ীদের হাঁকডাক। এই চত্বরের এক প্রান্তে রাধার ফলের গাড়ি সাজানো হতো। বয়স্ক মহিলার মুখের রেখায় লুকিয়েছিল জীবনের অসংখ্য কষ্ট। তার কন্যা মিনা তার সঙ্গে কাজ করত। মিনা বিধবা ছিল। তার স্বামীর দেহান্তের পর সে তার মায়ের কাছে ফিরে এসেছিল। ২ মা মেয়ে এই গাড়ি থেকে নিজেদের জীবিকা নির্বাহ করত। তাদের নিজস্ব কোনো আবাস ছিল না। সন্ধ্যা হলেই তারা গাড়ি গুটিয়ে নিত এবং সেখানকার পথপ্রান্তে এক জরাজীর্ণ চাদর পেতে শুয়ে পড়ত। এটাই ছিল তাদের আশ্রয়, এটাই ছিল তাদের সংসার। গাড়ির নিকটেই ছিল আরেকটি জীবন, রাহিম, ১৩ বছরের সেই বেঘর কিশোর, যার গায়ে ছিল ছিন্ন পুরাতন হলুদ শার্ট। সে সেই পথপ্রান্তে বিশ্রাম নিত। তার কোনো আপনজন ছিল না, না মাতা, না পিতা, না ভ্রাতা, না ভগিনী, শুধু সে এবং তার একাকিত্ব। দিনের বেলায় সে চারদিকে ঘুরে আবর্জনা সংগ্রহ করত, প্লাস্টিকের বোতল জমাত, পুরাতন জিনিসপত্রের ব্যবসায়ীর কাছে বিক্রয় করত। যা সামান্য অর্থ লভ্য হতো সেটা দিয়ে ক্ষুধা নিবারণ করত। কিন্তু রাহিম একাকী ছিল না। রাধা তাকে নিজের বলে মনে করত। সে তাকে ফল খাইয়ে দিত, মিনাও তার সঙ্গে স্নেহভরে কথা বলত। রাহিমও তাদের দুজনকে নিজের আত্মীয় বলে গণ্য করত। রাহিম অত্যন্ত সততাসম্পন্ন কিশোর ছিল। যখনই রাধা তাকে ফল প্রদান করত, সে নিজের পকেট থেকে কয়েকটি মুদ্রা বের করে দেওয়ার প্রয়াস করত। রাধা প্রত্যাখ্যান করত। সে বলত, পুত্র, তোমার কাছে এত অর্থ নেই, তুমিও আমাদের ন্যায় দরিদ্র, তোমারও কোনো স্বজন নেই, আমরা সকলে একত্রিত। রাহিম নীরব হয়ে যেত, কিন্তু তার নয়নে থাকত কৃতজ্ঞতা। সে অবগত ছিল যে এই পৃথিবীতে শুধুমাত্র রাধা এবং মিনাই আছে যারা তাকে মানুষ হিসেবে দেখে। অন্য সকলে তো তাকে আবর্জনা সংগ্রাহক, নোংরা কিশোর বলে অবজ্ঞা করত। সন্ধ্যাকালে যখন গাড়ি সমাপ্ত হতো, তখন ৩ জন একসঙ্গে উপবিষ্ট হতো। রাধা মাঝে মাঝে নিজের তারুণ্যের কথা বর্ণনা করত, মিনা নিজের স্মৃতিতে বিভোর হয়ে যেত। রাহিম নিঃশব্দে শ্রবণ করত। তার কাছে কোনো স্মৃতি ছিল না, তাকে স্মরণ ছিল না যে তার মাতাপিতা কিরূপ ছিল। তাকে শুধু এতটুকু স্মরণ ছিল যে সে শৈশব থেকেই একাকী ছিল, এই পথপ্রান্তে লালিত হয়েছে, এই চত্বরই তাকে প্রতিপালন করেছে। কিন্তু এখন তার কাছে রাধা এবং মিনা ছিল, এটাই তার আত্মীয়কুল ছিল। দিনগুলো এমনই অতিবাহিত হচ্ছিল, না কোনো বিশাল আনন্দ, না কোনো বিশাল বিষাদ, শুধু প্রতিদিনের যুদ্ধ। ভোরে ওঠো, গাড়ি সাজাও, ফল বিপণন করো, সন্ধ্যায় সমাপ্ত করো, আহার করো, নিদ্রা যাও। আবার সেই ভোর, সেই দৈনন্দিন। কিন্তু এই সরলতায়ও এক শান্তি ছিল, এক তৃপ্তি ছিল। তারা দরিদ্রে ছিল, কিন্তু সুখী ছিল। তাদের কাছে অর্থ ছিল না, কিন্তু একে অপরের সহচর্য ছিল। কিন্তু কয়েক সপ্তাহ ধরে পরিবেশ পরিবর্তিত হতে আরম্ভ করেছে। চত্বরে কয়েকজন পুলিশকর্মী আসতে শুরু করেছে। প্রারম্ভে তো তারা শুধু আসত এবং প্রস্থান করত। মাঝে মাঝে রাধা থেকে ফল ক্রয় করত এবং অর্থ প্রদান করে চলে যেত। কিন্তু ক্রমশ তাদের আচরণ পরিবর্তিত হতে লাগল। এখন তারা ফল গ্রহণ করত এবং অর্থ প্রদানে অস্বীকার করতে আরম্ভ করেছে। মাঝে মাঝে বলত, আগামীকাল প্রদান করব, মাঝে মাঝে বলত, পরবর্তীতে প্রদান করব। রাধা নীরব থাকত,
সে অবগত ছিল যে পুলিশকর্মীদের সঙ্গে বিবাদ করা উচিত নয়। ৬ জন পুলিশকর্মীর সেই দল পুরো অঞ্চলে প্রসিদ্ধ ছিল। অশোক সর্বাগ্রে থাকত। তার বয়স ৩০-এর নিকটবর্তী ছিল। স্থূল দেহ, নয়নে অহংকার, মুখমণ্ডলে সর্বদা এক বিচিত্র হাস্য। তার সঙ্গে বিজয়, রাজু, সুরেশ, প্রকাশ এবং হরিও থাকত। সকলে একই প্রকার, সকলের মধ্যে সেই অহংকার, সেই অসভ্যতা, সেই দম্ভ। এরা শুধু রাধাকে নয়, বরং সমগ্র অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের উত্ত্যক্ত করত। কোনো খাবারের দোকানে প্রবেশ করলে পেটপূর্তি আহার করত এবং অর্থ না দিয়ে প্রস্থান করত। যদি দোকান মালিক অর্থ দাবি করত, তাহলে তাকে ভয় দেখাত। কোনো বস্ত্রের দোকানে যেত, তাহলে পণ্য গ্রহণ করত এবং অর্থ প্রদান করত না। দোকান মালিক ভীত হয়ে নীরব থাকত, কারণ সকলে অবগত ছিল যে এদের রাজনৈতিক যোগাযোগ অত্যন্ত দৃঢ়। এরা কোনো প্রভাবশালী নেতার অনুসারী। এদের সঙ্গে কেউ বিবাদ করে না। রাধার গাড়িতেও এখন এরা প্রতিদিন আসতে আরম্ভ করেছে। অশোক আসত এবং যা ইচ্ছা হতো ফল গ্রহণ করত। কলা, সন্তরা, আপেল, আমড়া, যা দৃষ্টিগোচর হতো গ্রহণ করত। বিজয় এবং রাজুও সঙ্গে থাকত। তারাও নিজস্ব ইচ্ছানুসারে ফল ভক্ষণ করত। সুরেশ, প্রকাশ এবং হরিও কম ছিল না। সকলে মিলিত হয়ে গাড়িকে যেন লুণ্ঠন করত। রাধা দেখতে থাকত। তার নয়নে যন্ত্রণা হতো, কিন্তু সে কোনো কথা বলতে অক্ষম ছিল। মীনাকে অত্যধিক ক্রোধ হতো, কিন্তু সেও নীরব থাকত। সে অবগত ছিল যে যদি কোনো কথা বললে এরা আরও নির্মম হবে। রাহিম এসব দেখতে থাকত। তার অন্তরে ক্রোধ উত্থিত হতো। তাকে অনুভূত হতো যে এরা অন্যায় করছে, কিন্তু সে কি করতে সক্ষম ছিল? সে তো নিজেই এক দরিদ্র বেঘর কিশোর ছিল। তার কথা কে শ্রবণ করত? কিন্তু যখনই সে রাধা এবং মীনাকে উত্ত্যক্ত হতে দেখত, তাহলে তার হৃদয়ে যন্ত্রণায় ভরে উঠত। একদিনের ঘটনা ছিল। সন্ধ্যার সময়কাল ছিল। গাড়িতে কয়েকজন ক্রেতা ছিল। তখন অশোক এবং তার সহযোগীরা উপস্থিত হল। সকলে মদ্যপান করে এসেছিল। তাদের নয়ন লাল ছিল, পদক্ষেপ অস্থির ছিল। অশোক গাড়িকে দৃষ্টিপাত করল এবং কোনো কথা না বলে ফল গ্রহণ করতে আরম্ভ করল। রাধা সাহস সঞ্চয় করে বলল, পুত্র, এমনভাবে তো আমাদের ব্যবসা চলবে না। আমরা যা উপার্জন করি সেটা দিয়েই নতুন পণ্য ক্রয় করি। যদি আপনারা অর্থ না প্রদান করেন, তাহলে আমরা পণ্য কিভাবে ক্রয় করব? আমরাও তো দরিদ্র মানুষ। অশোক স্থির হল। সে রাধার দিকে দৃষ্টিপাত করল। তারপর অকস্মাৎ সে ফলের উপর আঘাত করল। কলা, সন্তরা, আপেল সব পথপ্রান্তে ছড়িয়ে পড়ল। অশোক উচ্চস্বরে বলল, তুমি আমার নিকট অর্থ দাবি করছ? তোমার অবগত আছে আমি কে? যদি পুনরায় অর্থ দাবির প্রয়াস করো, তাহলে তোমার গাড়ি এখান থেকে অপসারিত করব। তোমার জীবন দুর্বিষহ করে তুলব। বুঝেছ? পুলিশকর্মীরা হাস্য করে প্রস্থান করল। রাধা নীরবে ছড়ানো ফলগুলো সংগ্রহ করতে আরম্ভ করল। অনেক ফল নষ্ট হয়ে গিয়েছে। সেই দিন তাদের উপার্জন অত্যন্ত কম হল। রাত্রিকালে যখন ৩ জন পথপ্রান্তে নিদ্রা যাওয়ার জন্য প্রস্তুত হল, তাহলে কারও নিদ্রা এলো না। রাধা চিন্তা করছিল যে এখন কি ঘটবে। মীনা চিন্তা করছিল যে কতকাল এমন চলবে। রাহিম চিন্তা করছিল যে কাশ সে কোনো কিছু করতে সক্ষম হতো। পরবর্তী দিন পুনরায় সেই ঘটনা ঘটল। পুলিশকর্মীরা উপস্থিত হল, ফল গ্রহণ করল, অর্থ প্রদান করল না, ভয় দেখালো, প্রস্থান করল। এই ধারাবাহিকতা প্রতিদিন চলতে লাগল। রাধার নিকট অর্থ সমাপ্ত হয়ে যেতে আরম্ভ করল। এখন তার নিকট নতুন ফল ক্রয়ের জন্যেও অর্থ অবশিষ্ট নেই। সে অত্যন্ত উত্ত্যক্ত ছিল। মীনাও উদ্বিগ্ন ছিল। দুজনকে বোঝা যাচ্ছিল না যে কি করণীয়। এক সন্ধ্যাকালে রাহিম রাধাকে প্রশ্ন করল, মা, আপনি এত উত্ত্যক্ত কেন? রাধা সমস্ত ঘটনা বর্ণনা করল। সে বর্ণনা করল যে কিভাবে তাদের নিকট এখন অর্থ অবশিষ্ট নেই, কিভাবে তারা নতুন পণ্য ক্রয়ে অক্ষম। রাহিম চিন্তা করল, তারপর বর্ণনা করল, মা, আপনি এদের বিরুদ্ধে অভিযোগ কেন দায়ের করেন না? এরা তো অন্যায় কর্ম করছে। পুলিশকর্মী হয়েও এমন আচরণ করছে। আপনি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করুন। রাধাকে অনুভূত হল যে সম্ভবত এটি এক পথ হতে পারে। পরবর্তী দিন ভোরে রাধা এবং মীনা নিকটবর্তী পুলিশ স্টেশনে গেল।
পুলিশ স্টেশনে কয়েকজন পুলিশকর্মী উপবিষ্ট ছিল। রাধা ভীতিসম্পন্ন হয়ে নিজের অভিযোগ বর্ণনা করল। কিন্তু যেই সে অশোক এবং তার সহযোগীদের নাম উচ্চারণ করল, সকল পুলিশকর্মী হাসতে আরম্ভ করল। তখন পশ্চাৎ থেকে অশোকের স্বর শোনা গেল। সেও সেখানে উপস্থিত ছিল। সে বর্ণনা করল, দেখো, মা আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আমাদেরই লোকদের নিকট এসেছে। সকল পুলিশকর্মী আরও উচ্চস্বরে হাসতে আরম্ভ করল। অশোক অগ্রসর হয়ে বর্ণনা করল, কি মা, আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছ? তোমার অবগত আছে আমরা সকলে একত্রিত। এখানে কেউ তোমার অভিযোগ শ্রবণ করবে না। মিনা উপলব্ধি করল যে এখানে অভিযোগ দায়ের করার কোনো উপকার নেই। সে রাধার হাত গ্রহণ করে বর্ণনা করল, মা, এখান থেকে প্রস্থান করুন। এরা সকলে একই প্রকার, এরা সকলে যুক্ত। বিজয় বর্ণনা করল, হ্যাঁ হ্যাঁ, প্রস্থান করো, দেখি কার নিকট যাও। রাজু এবং সুরেশও হাসতে আরম্ভ করল। প্রকাশ বর্ণনা করল, কারো নিকট অভিযোগ দায়ের করো, কেউ তোমার শ্রবণ করবে না। হরি ভয় দেখাল যে যদি কোথাও যাও তাহলে তোমাদের জন্য নির্মম হবে। রাধা এবং মিনা হতাশ হয়ে প্রত্যাবর্তন করল। তাদের অনুভূত হল যে এখন কোনো পথ অবশিষ্ট নেই। এরা অত্যন্ত প্রভাবশালী, এদের বিরুদ্ধে কোনো কিছু সম্ভব নয়। রাহিম যখন এসব শ্রবণ করল তাহলে সেও বিষণ্ণ হয়ে গেল, কিন্তু তার মস্তিষ্কে কোনো কিছু চলমান ছিল। সে চিন্তা করছিল যে অবশ্যই কোনো পথ আছে, অবশ্যই কোনো কিছু করণীয়। পরবর্তী দিন ভোরে রাধা পুনরায় গাড়ি সাজাল। তার নিকট এখন অত্যন্ত স্বল্প ফল অবশিষ্ট ছিল। যা সামান্য অর্থ ছিল সেটা দিয়ে সে কয়েকটি ফল ক্রয় করেছে, কিন্তু সে অবগত ছিল যে এটাও অধিককাল স্থায়ী হবে না। মিনাও বিষণ্ণ ছিল। রাহিমও সেখানে উপবিষ্ট ছিল, কিন্তু তার মনোযোগ অন্যত্র ছিল। চত্বরের অপর প্রান্তে এক ক্ষুদ্র মুদি দোকান ছিল। দোকানের বহির্ভাগে এক সিসিটিভি ক্যামেরা স্থাপিত ছিল। রাহিম পূর্বে সেই ক্যামেরা দর্শন করেছে, কিন্তু আজ সে মনোযোগপূর্বক দর্শন করল। ক্যামেরা দোকানের দিকে মুখী ছিল, গাড়ির দিকে নয়। রাহিমের মস্তিষ্কে এক ধারণা উদিত হল, যদি কোনোভাবে এই ক্যামেরা গাড়ির দিকে মুখী হয় তাহলে যা কিছু গাড়িতে ঘটবে সেটা রেকর্ড হয়ে যাবে, তারপর তার সাক্ষ্যলভ্য হবে। রাহিম উঠে দাঁড়াল এবং সেই দোকানের দিকে অগ্রসর হল। দোকান মালিকের নাম বিমল ছিল। সে প্রায় 50 বছরের পুরুষ ছিল। শ্বেককেশ, মুখমণ্ডলে হালকা হাস্য, সে এক সদয় ব্যক্তি ছিল। সকলে তাকে চিনত। রাহিম দোকানে প্রবেশ করে বর্ণনা করল, চাচা, আমাকে আপনার সঙ্গে কয়েকটি কথা বলতে হবে। বিমল রাহিমকে দর্শন করল। সে এই কিশোরকে চিনত। সে অবগত ছিল যে এ বেঘর এবং রাধার নিকট বাস করে। সে স্নেহপূর্বক প্রশ্ন করল, কি ঘটনা পুত্র, কোনো কিছু প্রয়োজন? রাহিম সমগ্র কাহিনী বর্ণনা করল। সে বর্ণনা করল যে কিভাবে অশোক এবং তার সহযোগীরা প্রতিদিন উপস্থিত হয়, কিভাবে তারা ফল গ্রহণ করে এবং অর্থ প্রদান করে না, কিভাবে তারা রাধাকে ধাক্কা প্রদান করেছে, কিভাবে ফল ছড়িয়ে দিয়েছে, কিভাবে রাধা পুলিশ স্টেশনে গিয়েছে কিন্তু সেখানে কোনো সহায়তা লভ্য হয়নি। বিমল মনোযোগপূর্বক সমস্ত শ্রবণ করল। তার নয়নে বিষাদ ছিল। সে বর্ণনা করল, পুত্র, আমি রাধামাকে অনেককাল ধরে চিনি। সে অত্যন্ত সততাসম্পন্ন এবং পরিশ্রমী মহিলা। আমি সর্বদা তার নিকট থেকেই ফল ক্রয় করি। তার সঙ্গে এমন ঘটছে, এটি অত্যন্ত অন্যায়, কিন্তু পুত্র, আমি কি করতে সক্ষম? এই পুলিশকর্মীরা অত্যন্ত প্রভাবশালী। রাহিম বর্ণনা করল, চাচা, যদি আপনি নিজের ক্যামেরার দিকটি সামান্য পরিবর্তন করেন তাহলে সমস্ত কিছু রেকর্ড হয়ে যাবে। যা কিছু গাড়িতে ঘটবে সেটি ক্যামেরায় ধরা পড়বে, তারপর আমাদের নিকট সাক্ষ্য হবে। বিমল ক্যামেরার দিকে দৃষ্টিপাত করল, তারপর গাড়ির দিকে দৃষ্টিপাত করল। সে চিন্তা করল, তারপর বর্ণনা করল, ঠিক আছে পুত্র, আমি ক্যামেরার দিক পরিবর্তন করছি, দেখি, সম্ভবত এতে কোনো সহায়তা লভ্য হবে। বিমল তৎক্ষণাৎ ক্যামেরার দিক পরিবর্তন করল। এখন ক্যামেরা সরাসরি রাধার গাড়ির দিকে মুখী ছিল। গাড়িতে যা কিছু ঘটত সেটি স্পষ্ট দৃশ্যমান হতো। রাহিম আনন্দিত হয়ে উঠল। সে বিমলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করল। বিমল মস্তকে হাত রেখে বর্ণনা করল, পুত্র, তুমি অত্যন্ত সদয়, তোমাকে রাধা মায়ের অত্যধিক চিন্তা। রাহিম প্রত্যাবর্তন করে গাড়িতে এলো, কিন্তু সে রাধা এবং মিনাকে কোনো কিছু বর্ণনা করল না। সে ইচ্ছা করত যে প্রথমে সাক্ষ্য সংগ্রহ হয়ে যাক, তারপর সে পরবর্তী চিন্তা করবে। মধ্যাহ্ন হয়ে গেল। চত্বরে ভিড় ছিল। মানুষজন আগমন প্রস্থান করছে। তখন দূরবর্তী থেকে অশোক এবং তার সহযোগীরা দৃশ্যমান হল। রাহিমের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে আরম্ভ করল। সে অবগত ছিল যে এখন যা কিছু ঘটবে সেটি ক্যামেরায় রেকর্ড হবে। অশোক গাড়িতে উপস্থিত হল। তার পশ্চাতে বিজয়, রাজু, সুরেশ, প্রকাশ এবং হরি ছিল। সকলে সরাসরি ফল গ্রহণ করতে আরম্ভ করল।
অশোক কলা গ্রহণ করল, বিজয় সন্তরা গ্রহণ করল, রাজু আপেল গ্রহণ করল, সুরেশ, প্রকাশ এবং হরিও নিজস্ব ইচ্ছানুসারে ফল গ্রহণ করছিল। রাধা সাহস সঞ্চয় করে বর্ণনা করল, পুত্র, কয়েকটি অর্থ তো প্রদান করো, আমাদের নিকট আহারের জন্য কোনো কিছু অবশিষ্ট নেই। আমরা অত্যন্ত দরিদ্র, আপনারা তো বিজ্ঞ, আমাদের সহায়তা করুন। অশোকের মুখমণ্ডল লাল হয়ে উঠল। সে ক্রোধে রাধার দিকে হাত প্রসারিত করল এবং প্রবল ধাক্কা প্রদান করল। রাধা অস্থির হয়ে পতিত হল। মীনা উচ্চস্বরে চিৎকার করল এবং নিজের মাকে সামলাতে ছুটল। বিজয় ফলগুলো ভূমিতে নিক্ষেপ করল। কলা, আপেল, সন্তরা সব ছড়িয়ে পড়ল। রাজু গাড়িকে প্রবল লাথি প্রদান করল। গাড়ি কম্পিত হল। সুরেশ, প্রকাশ এবং হরিও কম ছিল না। সুরেশ রাধার দিকে মুখ বিকৃত করে বর্ণনা করল, বৃদ্ধা, নীরব থাক। প্রকাশ ভয়ে দেখালো যে পরবর্তীবার অর্থ দাবি করলে গাড়ি ভঙ্গ করব। হরি মীনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দর্শন করে বর্ণনা করল, এটি তো অত্যন্ত রূপসী। তারপর অশোক নিজের কোমরবন্ধ থেকে ঝুলন্ত লাঠি উত্তোলন করল। সে লাঠি বায়ুর মধ্যে ঘুরিয়ে রাধার দিকে অগ্রসর হল। রাধা ভীত হয়ে উঠল। সে পশ্চাতে সরতে আরম্ভ করল, কিন্তু মীনা অগ্রসর হল। সে উচ্চস্বরে বলল, না, মাকে আঘাত করবেন না। অশোক লাঠি মীনার দিকে ঘোরাল। মীনা লাঠি গ্রহণ করল। বিজয়কে এটি দর্শন করে অত্যধিক ক্রোধ হল। সে অগ্রসর হয়ে মীনার মুখমণ্ডলে প্রবল চপেটাঘাত করল। চপেটাঘাত এত প্রবল ছিল যে মীনার নয়নে জল এল। তার গণ্ডদেশে হাতের চিহ্ন উদিত হল। কিন্তু মীনা লাঠি ত্যাগ করল না। সুরেশ উচ্চস্বরে বলল, তুমি পুলিশকর্মীর প্রতি হাত উত্তোলন করবে? প্রকাশ মীনার কেশ গ্রহণ করে টেনে দিল। মীনা উচ্চস্বরে চিৎকার করল। হরি পুনরায় রাধাকে ধাক্কা প্রদান করল। রাধা পুনরায় পতিত হল। মীনা ক্রন্দনরত অবস্থায় বর্ণনা করল, মহাশয়, আমি আপনার প্রতি হাত উত্তোলন করছি না, আমি তো শুধু মাকে রক্ষা করছি, আপনারা মাকে আঘাত করবেন না। মীনা ভীত হয়ে বর্ণনা করল, না মহাশয়, আমরা কখনো অর্থ দাবি করব না, আপনারা যা ইচ্ছা করুন। রাধাও ক্রন্দনরত অবস্থায় বর্ণনা করল, পুত্র, আমরা এখন এখানে গাড়ি সাজাব না, আমরা অন্যত্র চলে যাব, আমাদের ক্ষমা করে দিন। অশোক বর্ণনা করল, না, তুমি এখানেই গাড়ি সাজাবে, বুঝেছ? প্রতিদিন আমাদের ফল প্রদান করতে হবে। যদি কোথাও চলে যাও তাহলে তোমাদের নির্মমতা ঘটবে। বিজয় বর্ণনা করল, হ্যাঁ, বুঝেছ না? রাজু ভয় দেখালো, স্মরণ রাখো আমাদের বাক্য। সুরেশ, প্রকাশ এবং হরি হাস্য করে প্রস্থান করল। সন্ধ্যাকালে গাড়ি সমাপ্ত হওয়ার পর রাহিম বিমলের নিকট গেল। বিমল বর্ণনা করল, পুত্র, আমি সমস্ত দর্শন করেছি, এটি অত্যন্ত অন্যায়। আমি সম্পূর্ণ ভিডিও রেকর্ড করেছি। রাহিম বর্ণনা করল, এখন আমাদের এই ভিডিও কাউকে প্রদর্শন করতে হবে, না হলে এরা এমনই অব্যাহত রাখবে। বিমল বর্ণনা করল, পুত্র, আমার পুত্র অমিত এক সংবাদ চ্যানেলে কর্মরত, আমি তার সঙ্গে আলোচনা করি, সম্ভবত সে কোনো কিছু করতে সক্ষম হবে। রাহিমকে আশার রশ্মি দৃশ্যমান হল। সেই রাত্রে বিমল নিজের পুত্র অমিতকে টেলিফোন করল। অমিত প্রায় ২৫ বছরের ছিল। সে এক ক্ষুদ্র সংবাদ চ্যানেলে প্রতিবেদকের কর্ম করে। বিমল তাকে সম্পূর্ণ কাহিনী বর্ণনা করল। সে বর্ণনা করল যে কিভাবে ৬ জন পুলিশকর্মী এক দরিদ্র বয়স্ক মহিলাকে প্রতিদিন উত্ত্যক্ত করে, কিভাবে তারা ফল গ্রহণ করে এবং অর্থ প্রদান করে না, কিভাবে তারা তাদের প্রহার করেছে। অমিত সমস্ত শ্রবণ করল। তাকে ক্রোধ হল, কিন্তু সে বর্ণনা করল, বাবা, আমি এখন কোনো কিছু বর্ণনা করতে অক্ষম, আমাকে নিজের ঊর্ধ্বতনের সঙ্গে আলোচনা করতে হবে, দেখি সে কি বর্ণনা করে। বিমল বর্ণনা করল, ঠিক আছে পুত্র, যতদূর সম্ভব করে দিও, এরা অত্যন্ত দরিদ্র ব্যক্তি। পরবর্তী দিন ভোরে অমিতের টেলিফোন এলো। সে বর্ণনা করল, বাবা, আমার ঊর্ধ্বতন সম্মতি প্রদান করেছে। সে বর্ণনা করছে যে যদি ভিডিও সঠিক হয় তাহলে আমরা এটি প্রচার করব, আপনি ফুটেজ প্রেরণ করুন। বিমল তৎক্ষণাৎ রাহিমকে আহ্বান করে আনন্দের সংবাদ বর্ণনা করল। রাহিম আনন্দে লাফিয়ে উঠল। বিমল সিসিটিভি ফুটেজ উত্তোলন করে অমিতকে প্রেরণ করল। অমিত যখন সেই ভিডিও দর্শন করল তাহলে সে বিস্মিত হয়ে গেল। ভিডিওতে স্পষ্ট দৃশ্যমান যে কিভাবে অশোক এবং তার সহযোগীরা গাড়িতে উপস্থিত হল, কিভাবে তারা ফল গ্রহণ করল, কিভাবে রাধা অর্থ দাবি করল, কিভাবে অশোক তাকে ধাক্কা প্রদান করল, কিভাবে ফল ছড়িয়ে দিল, কিভাবে অশোক লাঠি উত্তোলন করল, কিভাবে মীনা অগ্রসর হল, কিভাবে বিজয় চপেটাঘাত করল, সমস্ত কিছু স্পষ্ট দৃশ্যমান। অমিত চিন্তা করল যে এটি তো এক বিশাল সংবাদ হয়ে উঠতে পারে, কিন্তু তারপর তার মস্তিষ্কে এক যোজনা উদিত হল। সে চিন্তা করল যে যদি সম্পূর্ণ ভিডিও একবারে প্রদর্শন করি তাহলে মানুষজন দর্শন করবে এবং বিস্মৃত হয়ে যাবে, কিন্তু যদি এটিকে ২ ভাগে প্রদর্শন করি তাহলে আরও প্রভাব পড়বে। প্রথমে স্বল্প প্রদর্শন করো, তারপর যখন মামলা উত্তপ্ত হয়ে উঠবে তাহলে প্রকৃত ভিডিও প্রদর্শন করো। সে প্রথমে শুধুমাত্র সেই অংশ ছেদন করল যেখানে পুলিশকর্মীরা ফল গ্রহণ করছে এবং অর্থ প্রদান করছে না।
সে সেই অংশ প্রদর্শন করল না যেখানে প্রহার ছিল। সে শিরোনাম লিখল, পুলিশের নৃশংসতা দর্শন করুন, দরিদ্রদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, প্রতিদিন ফল গ্রহণ করে কিন্তু অর্থ প্রদান করে না, এটাই আমাদের পুলিশ। সে এই ভিডিও নিজের সংবাদ চ্যানেলে প্রদর্শন করল। ভিডিও তৎক্ষণাৎ ভাইরাল হয়ে উঠল। মানুষজন এটিকে ভাগ করে নিতে আরম্ভ করল। সামাজিক মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হল। সকলে পুলিশকর্মীদের নিন্দা করতে আরম্ভ করল। মানুষজন মন্তব্য করছিল যে এই পুলিশকর্মীরা লজ্জা অনুভব করো, দরিদ্রদের লুণ্ঠন করছ, এটি কিরূপ পুলিশ? অশোক, বিজয়, রাজু, সুরেশ, প্রকাশ এবং হরির নামও প্রকাশিত হল। মানুষজন তাদের ছবি উত্তোলন করল। পুলিশ বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টি হল। উচ্চপদস্থ কর্মকর্তারা এই ৬ জন পুলিশকর্মীকে আহ্বান করল। অশোক এবং তার সহযোগীরা ভীত হয়ে উঠল। তাদের অনুভূত হয়নি যে এত বিশাল মামলা সৃষ্টি হবে। তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের বর্ণনা করল যে মহাশয়, এটি সমস্ত মিথ্যা, আমরা প্রতিদিন অর্থ প্রদান করি, এই মা নিজেই গ্রহণ করে না। বিজয় বর্ণনা করল, মহাশয়, এটি সমস্ত চক্রান্ত। রাজু বর্ণনা করল, আমাদের ফাঁসানো হচ্ছে। কিন্তু ভিডিও সাক্ষ্য ছিল। উচ্চপদস্থ কর্মকর্তারা বর্ণনা করল যে এখন এই মামলা বিচারালয়ে যাবে, তোমরা প্রস্তুত থেকো। অশোককে নিজের রাজনৈতিক যোগাযোগের প্রতি বিশ্বাস ছিল, কিন্তু মামলা এত বিশাল হয়ে উঠেছে যে এখন কোনো নেতা খোলাখুলি তাদের সহায়তা করতে অক্ষম। কয়েকদিন পর বিচারালয়ে মামলা দায়ের হয়ে গেল। অশোক, বিজয়, রাজু, সুরেশ, প্রকাশ এবং হরিকে সূচনাপত্র প্রেরিত হল। রাধা এবং মীনাকেও বিচারালয়ে আহ্বান করা হল। রাহিমও সঙ্গে গেল। বিচারালয়ের দিন উপস্থিত হল। রাধা এবং মীনা অত্যন্ত ভীত ছিল। তারা প্রথমবার বিচারালয়ে যাচ্ছে। রাহিম তাদের সাহস বৃদ্ধি করল। সে বর্ণনা করল, মা, ভয় পাবেন না, এখন সত্য প্রকাশিত হবে। বিচারালয়ে বিচারক ভিডিও দর্শন করল। তাতে স্পষ্ট দৃশ্যমান যে পুলিশকর্মীরা ফল গ্রহণ করছে এবং অর্থ প্রদান করছে না। বিচারক পুলিশকর্মীদের প্রশ্ন করল, কি এটি সত্য? অশোক বর্ণনা করল, মহাশয়, আমরা অর্থ প্রদান করতে যাচ্ছিলাম কিন্তু মা প্রত্যাখ্যান করেছে। আমরা তাদের সহায়তা করতে ইচ্ছুক ছিলাম। বিচারকের সন্দেহ উদিত হল, কিন্তু ভিডিওতে কোথাও প্রহার দৃশ্যমান নয়, শুধুমাত্র এটি দৃশ্যমান যে এরা ফল গ্রহণ করছে। বিচারক রাধাকে প্রশ্ন করল, কি আপনি এদের অর্থগ্রহণ থেকে প্রত্যাখ্যান করেছিলেন? রাধা বর্ণনা করল, না মহাশয়, আমি তো অর্থ দাবি করেছিলাম, কিন্তু এরা আমাকে প্রহার করেছে এবং ভয় দেখিয়েছে। অশোকের আইনজীবী তৎক্ষণাৎ বর্ণনা করল, মহাশয়, এ মিথ্যা বর্ণনা করছে। ভিডিওতে কোথাও প্রহার দৃশ্যমান নয়। বিচারক বর্ণনা করল, ঠিক আছে, ভিডিওতে শুধুমাত্র এটি দৃশ্যমান যে এরা ফল গ্রহণ করছে। বিচারক চিন্তা করল। তাকে অনুভূত হল যে শুধুমাত্র এত সাক্ষ্য থেকে কোনো বিশাল শাস্তি প্রদান করা যায় না। সে রায় ঘোষণা করল যে মায়ের যা কিছু অর্থ বকেয়া সেটি পুলিশকর্মীদের প্রদান করতে হবে, সঙ্গে ৫,০০০ টাকার দণ্ডও আরোপিত হবে, কিন্তু কোনো বিশাল শাস্তি হবে না। বিচারক বর্ণনা করল, তাহলে এই মামলা এখানেই সমাপ্ত হয়। পুলিশকর্মীরা অর্থ এবং দণ্ড জমা করে দিন। অশোকের আইনজীবী বর্ণনা করল, জি মহাশয়, আমরা আগামীকাল পর্যন্ত অর্থ জমা করব। বিচারক হাতুড়ি আঘাত করল এবং বর্ণনা করল, মামলা সমাপ্ত। কিন্তু তখন অকস্মাৎ বিচারালয়ের দ্বার প্রবলভাবে উন্মুক্ত হল। সকলে পশ্চাতে ঘুরে দর্শন করল। রাহিম দ্রুতগতিতে অভ্যন্তরে প্রবেশ করছে। তার মুখমণ্ডলে দৃঢ়তা ছিল, তার নয়নে অগ্নি ছিল। সে উচ্চস্বরে বলল, বিচারক মহাশয়, থামুন, আমাকে বর্ণনা করার সুযোগ প্রদান করুন। সম্পূর্ণ বিচারালয়ে নীরবতা ছড়িয়ে পড়ল। সকল ব্যক্তি সেই ১৩ বছরের কিশোরের দিকে দৃষ্টিপাত করল, যে ছিন্ন হলুদ শার্ট পরিধান করেছে। তার কেশ ছড়ানো ছিল, মুখমণ্ডলে ঘর্ম ছিল, কিন্তু নয়নে এক বিচিত্র দীপ্তি ছিল। বিচারক প্রশ্ন করল, তুমি কে পুত্র? রাহিম বর্ণনা করল, মহাশয়, আমি রাহিম। আমি রাধা মায়ের সঙ্গে বাস করি। আমি বেঘর, আমার কোনো আপনজন নেই, কিন্তু রাধা মা এবং মীনা বোন আমার আত্মীয়কুল। আমাকে তার মামলা লড়তে হবে। সম্পূর্ণ বিচারালয়ে ফিসফিস শুরু হয়ে গেল। মানুষজন একে অপরের সঙ্গে আলোচনা করতে আরম্ভ করল। অশোকের আইনজীবী তৎক্ষণাৎ বর্ণনা করল, বিচারক মহাশয়, এটি কি হাস্যকর! এই কিশোর আইনজীবী নয়, একে বর্ণনা করার কোনো অধিকার নেই, এটি বিচারালয়ের অবজ্ঞা। কিন্তু বিচারক হাত উত্তোলন করে সমস্ত নীরব করিয়ে দিল। তার নয়নে কোনো কিছু ছিল,
সম্ভবত তাকে সেই কিশোরের নয়নে কোনো কিছু দৃশ্যমান হয়েছে। সে বর্ণনা করল, নীরব, আমি এই কিশোরের বাক্য শ্রবণ করতে ইচ্ছুক। বর্ণনা করো পুত্র, তোমাকে কি বর্ণনা করতে হবে? রাহিম অগ্রসর হল। তার পদক্ষেপ দৃঢ় ছিল। সে বর্ণনা করল, মহাশয়, এই মামলা শুধুমাত্র অর্থের নয়, এটি ন্যায়ের মামলা। এই পুলিশকর্মীরা শুধুমাত্র ফল গ্রহণ করেনি, এরা রাধামাকে প্রহার করেছে, মিনা বোনকে চপেটাঘাত করেছে, তাদের কেশ টেনেছে, তাদের ভয় দেখিয়েছে। এটি সমস্ত ভিডিওতে বিদ্যমান, কিন্তু আপনাকে প্রদর্শিত হয়নি। অশোকের আইনজীবী তৎক্ষণাৎ বর্ণনা করল, এ মিথ্যা বর্ণনা করছে মহাশয়, এই বাক্যের কোনো সাক্ষ্য নেই। রাহিম হাস্য করল। সে বর্ণনা করল, সাক্ষ্য বিদ্যমান মহাশয়, সম্পূর্ণ সাক্ষ্য বিদ্যমান। তখন বিচারালয়ের দ্বার থেকে অমিত অভ্যন্তরে প্রবেশ করল। তার হাতে এক পেন ড্রাইভ ছিল। সে দ্রুতগতিতে অগ্রসর হল। সে বর্ণনা করল, বিচারক মহাশয়, আমি অমিত। আমি এক সংবাদ চ্যানেলে কর্মরত। আমার নিকট সম্পূর্ণ ভিডিও বিদ্যমান। বিচারক প্রশ্ন করল, সম্পূর্ণ ভিডিও অর্থ? অমিত বর্ণনা করল, মহাশয়, আমি প্রথমে শুধুমাত্র এক অংশ প্রদর্শন করেছিলাম, সেই অংশ যেখানে এরা ফল গ্রহণ করছে। কিন্তু সম্পূর্ণ ভিডিওতে অনেক কিছু বিদ্যমান। তাতে প্রহার বিদ্যমান, ভয় দেখানো বিদ্যমান, অসভ্যতা বিদ্যমান। আমি সেই অংশ তাই প্রদর্শন করিনি, কারণ সেটি অত্যন্ত হিংসাত্মক ছিল। কিন্তু এখন আমি সম্পূর্ণ ভিডিও প্রদর্শন করতে ইচ্ছুক। বিচারক বর্ণনা করল, ঠিক আছে, ভিডিও চালানো হোক। বিচারালয়ে এক বিশাল পর্দা স্থাপিত হল। অমিত পেনড্রাইভ সংযোজিত করল। সম্পূর্ণ ভিডিও আরম্ভ হল। ভিডিওতে স্পষ্ট দৃশ্যমান অশোক, বিজয়, রাজু, সুরেশ, প্রকাশ এবং হরি গাড়িতে উপস্থিত হল। তারা ফল গ্রহণ করল। রাধা অনুরোধ করল। অশোক ক্রোধে রাধাকে ধাক্কা প্রদান করল। রাধা অস্থির হয়ে পতিত হল। ফল ভূমিতে ছড়িয়ে পড়ল। রাজু গাড়িকে লাথি প্রদান করল। তারপর অশোক লাঠি উত্তোলন করল। সে রাধার দিকে অগ্রসর হল। মিনা অগ্রসর হল। সে অশোকের লাঠি গ্রহণ করল। বিজয় ক্রোধে মিনার মুখমণ্ডলে প্রবল চপেটাঘাত করল। চপেটাঘাতের স্বর বিচারালয়ে প্রতিধ্বনিত হল। মিনার নয়নে জল এল। রাজু মিনাকে ধাক্কা প্রদান করল। সুরেশ অসভ্যভাবে বাক্য বর্ণনা করল। প্রকাশ মিনার কেশ গ্রহণ করে টেনে দিল। হরি পুনরায় রাধাকে ধাক্কা প্রদান করল। তারপর সকলে ভয় দেখাল যে যদি অর্থ দাবি করলে নির্মমতা ঘটবে। সম্পূর্ণ ভিডিও দর্শনের পর বিচারালয়ে নীরবতা ছড়িয়ে পড়ল। কেউ কোনো কিছু বর্ণনা করল না। সকলে নীরব ছিল। বিচারকের মুখমণ্ডল কঠোর হয়ে উঠেছে। তার নয়নে ক্রোধ স্পষ্ট দৃশ্যমান। অশোক, বিজয়, রাজু, সুরেশ, প্রকাশ এবং হরির মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। সম্পূর্ণ বিচারালয়ে মানুষজনের নয়নে জল এল। কয়েকজন ব্যক্তি ক্রন্দন করতে আরম্ভ করল। বিচারকের নয়নও আর্দ্র হয়ে উঠল। রাহিম পুনরায় বর্ণনা করল, মহাশয়, এটি শুধুমাত্র মায়ের সঙ্গে ঘটে না, সম্পূর্ণ অঞ্চলে এরা এমনই আচরণ করে। কোনো খাবারের দোকানে আহার করে তো অর্থ প্রদান করে না, কোনো দোকান থেকে পণ্য গ্রহণ করে তো অর্থ প্রদান করে না। সকলে এদের থেকে ভয় করে, কারণ এদের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বিদ্যমান। কিন্তু মহাশয়, আইন তো সকলের জন্য সমান না। যদি দরিদ্র ব্যক্তি চুরি করে তো কারাগার, যদি ধনী ব্যক্তি লুণ্ঠন করে তো কোনো কিছু না। এটি কিরূপ ন্যায় মহাশয়? বিচারক অশোককে প্রশ্ন করল, কি এটি সত্য যাই কিশোর বর্ণনা করছে? অশোক বর্ণনা করার প্রয়াস করল, মহাশয়, এটি সমস্ত ভুল বোঝাবুঝি, আমরা তো। কিন্তু তার স্বর কম্পিত ছিল, তার মুখমণ্ডলে ঘর্ম ছিল। বিজয় বর্ণনা করল, মহাশয়, আমরা তো শুধুমাত্র হাস্য করছিলাম, আমাদের অবগত নেই যে এত গুরুতর গ্রহণ করবে। রাজু বর্ণনা করল, মহাশয়, আমাদের থেকে ভুল ঘটেছে, আমরা ক্ষমা প্রার্থনা করি। সুরেশ বর্ণনা করল, মহাশয়, আমরা এখন থেকে এমন করব না। প্রকাশ এবং হরিও হাত জোড়ে ক্ষমা প্রার্থনা করল। কিন্তু বিচারকের মুখমণ্ডল অত্যন্ত কঠোর ছিল। সে বর্ণনা করল, ক্ষমা থেকে কোনো কিছু হবে না। তোমরা নিজের পোশাকের অপমান করেছ। তোমরা পুলিশ, তোমাদের কর্তব্য মানুষজনের রক্ষা করা, কিন্তু তোমরা নিজেরাই মানুষজনকে উত্ত্যক্ত করেছ। তোমরা এক দরিদ্র অসহায় মহিলা এবং তার কন্যাকে প্রহার করেছ। তোমরা নিজের প্রভাবের অন্যায় ব্যবহার করেছ। এটি সহ্য করা যায় না। বিচারক দীর্ঘ শ্বাস গ্রহণ করল। তারপর সে নিজের রায় ঘোষণা করল। সে বর্ণনা করল, অশোক, বিজয়, রাজু, সুরেশ, প্রকাশ এবং হরি,
তোমাদের সকলকে তৎকালীন প্রভাবে সাসপেন্ড করা হয়। তোমাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। ধারা ৩৩০-এর অধীনে প্রহারের মামলা, ধারা ৫০৬-এর অধীনে ভয় দেখানোর মামলা, ধারা ৩৮৪-র অধীনে জোরপূর্বক আদায়ের মামলা। তোমাদের সকলকে ৬ মাসের শাস্তি হবে। সঙ্গে তোমাদের সকলের প্রতি ৫০,০০০ টাকার দণ্ড আরোপিত হয়। এই সম্পূর্ণ অর্থ রাধাকে প্রদান করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য, তোমাদের সকলের পুলিশ কর্ম শেষ হয়। তোমাদের সকলকে পুলিশ বিভাগ থেকে বহিষ্কার করা হয়। তাদের আইনজীবী বর্ণনা করল, মহাশয়, আমরা আপিল করব। বিচারক বর্ণনা করল, যা করণীয় করো।